তো মিত্র, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। আর কে বলেছে এই বৃন্দাবন গোলকধাম নয়? আজকের এই দৃশ্য দেখে অবশ্যই মনে করবেন এবং এই ভিডিওটি দেখে অবশ্যই আপনার হৃদয় বলতে বাধ্য হবে যে এটিই হলো ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম। দেখুন, এই হলো ভগবানের বাড়ি এবং তার আঙিনার দৃশ্য আজও আপনাদেরকে পাগল করে দেবে। দেখুন তো। দেখুন, ভগবানের আঙিনায় ভগবানের পার্ষদের কলরব। হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফি আমাদের যাওয়ার প্রয়োজন নেই। রাধে রাধে। তো মিত্র, আজকে আমরা যে স্থানটি দর্শন করব সে স্থানটির নাম হলো ময়ূরকুণ্ড, বা এখানের ব্রজভাষীর ভাষায় সেটা বলা হয় মোরকুণ্ড। তো যাই হোক, ময়ূরকুণ্ড। তো এখানে যে সন্ত বাবাজি আছে, বৈষ্ণব ভক্ত রয়েছেন, ওনার কাছ থেকে ডিটেলস জানলাম। তো তারপরে আপনাদের সামনে আমি তুলে ধরছি বাংলায়। উনি তো উড়িষ্যার ভাষায় বলেছিলেন। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের বা নন্দ মহারাজের ছিল প্রায় 9 লক্ষ গাই। এবারে 9 লক্ষ গাইয়ের জন্য উনি বললেন যে এখানে এত কুণ্ড কেন? চারিদিকে সব জায়গায় যেখানেই ভগবানের লীলার স্থানে যাই না কেন, শুধু কুণ্ড আর কুণ্ড আমরা দেখতে পাই। তো এত কুণ্ড আসলে কেন? তার কারণ হলো নন্দ মহারাজের 9 লক্ষ গাভী, তাদেরকে জল পান করাবার জন্য জলাশয়ের কত প্রয়োজন, তাই না? তাই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন স্থানে এত কুণ্ড নির্মাণ করেছিলেন। এটিই হলো ভক্তদের কথা। তো আসুন, আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে ময়ূর সেজে নৃত্য করেছিলেন। আর তখন সঙ্গে ছিলেন শ্রীমতী রাধারানী, অষ্টসখী, তারপরে সুদাম, সুবল আদি যত সখা ছিলেন, তারাও ভগবানের শ্রীকৃষ্ণের সেই ময়ূর সেজে নৃত্য দর্শন করেছিলেন। যে ভগবান কত সুন্দর। তাছাড়াও যে ভগবান শুধু যে ময়ূর সেজে নৃত্য করেছেন তেমনটি কিন্তু নয়। ভগবান যখন একসাথে যেতেন সখাদেরকে নিয়ে, তখন আমরা যেরকম ছোটোবেলায় বিভিন্ন রকমের ভঙ্গিমা করি, কেউ বাদরের মতো করে ডাকি, কেউ গাভীর মতো ডাকি, বা বাদরের মতো বিভিন্ন পশু পাখি আমরা দেখে কিন্তু সেগুলো ব্যঙ্গ করি। তো ভগবান শ্রীকৃষ্ণই সেরকম করতেন। যেরকম একবার সব সখাদেরকে নিয়ে ব্যাঙের মতো ভগবান লাফিয়ে লাফিয়ে চলতেন এবং সখাদেরকে বলতেন যে কি সুদাম, আমি পারি না ব্যাঙের মতো করে লাফাতে? তো তখন সখারা বলতেন, হ্যাঁ তুমি পারো, মানে তুমি তো ব্যাঙের বাপ, তুমি পারবে না তো পারবে কে? তো যাই হোক, এরকম ভগবান যখন চলতেন তখন বিভিন্ন রকমের পাখিদেরকে দেখতেন গাছে, এবং তারা যেভাবে ডাকতেন সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে সখাদেরকে দেখাতো। আর সখারাও অবাক হয়ে শ্রীকৃষ্ণের মুখের দিকে দেখতেন যে কৃষ্ণ এত সুন্দর পারে কি করে, সবাই অবাক হয়ে যায়। তো আসুন আমরা এখানের পরিবেশ দর্শন করি এবং ময়ূরকুণ্ডর পরিবেশ দেখি আশেপাশের, এবং ব্রজবাসীদের এখানে ঘরবাড়ি আছে সেগুলোও একটু দূর থেকে আমরা দর্শন করে নিই। এবারে একটি কথা মনে পড়লো, অনেক সময় ধরে এখানে ভিডিও শ্যুট করছি, কিন্তু একটা জিনিস যেটি লক্ষ্য করছি সেটা হলো এনাকে যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তো আধা ঘন্টার উপরে হয়ে গেল এভাবে দাঁড়িয়ে আছে, ঠিক একভাবে এই কুণ্ডের দিকে তাকিয়ে। তাতে একটা জিনিসই মনে হচ্ছে কি জানেন তো, হয়তো এই নিষ্পাপ জীবটি বা জীবেরা এখনও পর্যন্ত দর্শন করছে ভগবান শ্রীকৃষ্ণকে এবং
ময়ূরের নৃত্যকে এবং উপলব্ধি করছে বা আনন্দ নিচ্ছে সে সময়ের ভগবানের লীলাগুলি, যা আমাদের দ্বারা কখনোই দেখা সম্ভব নয়। তার কারণ হলো এই ব্রজবাসীতে থাকা প্রতিটি জীব, প্রতিটি ব্রজবাসী সবাই ভগবানের পার্ষদ, তাই তাকে তারা নির্দ্বিধায় দর্শন করে। এবং আপনি যখন বৃন্দাবনে আসবেন একটি অদ্ভুত জিনিস দেখবেন যে এই গাই মাতা আদি এরা কতটা শান্ত, বা এরকম বড় বড় ষাঁড় যদি দেখতে পান দেখবেন আপনি তার কাছে গিয়ে অনায়াসেই ভোজন দিতে পারবেন বা তাদের গায়ে হাত দিতে পারবেন, যেটা আমাদের অন্যান্য স্টেটে কিন্তু কখনোই সম্ভব নয়। এই হলো ভগবান শ্রীভূমির মাহাত্ম্য, তাই না? হ্যাঁ, দেখে যেন চোখে জল চলে আসে যে ভগবানের জন্য অপেক্ষারত এই নিষ্পাপ জীবেরা, যা নিজের হৃদয় থেকে হয়তো ভাষার মাধ্যমে বোঝাতে পারে না, তবে মনই মন ভিতরে ভিতরে সম্পূর্ণ লীলা বিরাজ সব কিছুই দর্শন করছে এবং অনুভব করছে ভগবান শ্রীকৃষ্ণকে। আসলে মিত্র, সব স্থানেই কিন্তু ভগবানের স্মৃতি পাওয়া যায়। এবারে দেখুন, আমরা এটা দিয়ে যদি এগোই, দেখুন এখানে বাবলা গাছ তো রয়েছেই, কিন্তু তার চেহারাটা দেখুন। আমাদের দেশেও বা অন্য অন্য জায়গায়ও তো বাবলা গাছ হয়, কিন্তু আপনি দেখুন তো এই রকম বাবলা গাছের সৌন্দর্য আর আমাদের গ্রামের বা আমাদের শহরের সাইডে যে ছোট ছোট গ্রামগুলো আছে সেখানের যে বাবলা গাছের সৌন্দর্য এক কিন্তু নয়। এবার আমি একটা কথা বলি যে এখানে আমি আসলাম কেন হেঁটে হেঁটে, তাই না? তার কারণ হলো এখানে রয়েছে একটি মতি বৃক্ষ, যে মতি বৃক্ষের কথা বলেছি যে মার্চ মাসের দিকে এই বৃক্ষে মতিরূপী এক ধরনের ফল হয়, যে ফলটা একদম রত্ন, এই সেই মতি বৃক্ষ। এবার দেখুন তো ভগবানের এই শ্রীকৃষ্ণের বাড়ি জাস্ট ওইখানটা আর কি, তার 1 কিলোমিটার আগেই হলো এই স্থানটি। এবারে এই বৃক্ষটি দর্শন করুন, এখানে দাঁড়িয়ে আছে কত কাল ধরে সে তো আমাদের জানা নেই, কিন্তু দেখুন তো এই বৃক্ষটি কত সুন্দর লাগছে দেখতে, মতিবৃক্ষ। তো এই বৃক্ষটি দেখেই কিন্তু আমি এখানে এগিয়ে এসেছি, কেন কি এই বৃক্ষই যেন তার ভাষায় বলে দেয় যে আসো এখানে বসো এবং দেখো এই ভূমি, এই মাটি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার কোমল চরণ দিয়ে সর্বদা গাভীদেরকে নিয়ে বিচরণ করতেন। তো সেই এই ভাষা, এই বৃক্ষের না বলা কথাই যেন আমার হৃদয়ে সারা জাগিয়ে এই স্থানে নিয়ে এসেছে টেনে। এখানে অনেকেই দর্শন করতে আসেন না, আসলে কুণ্ডটি রয়েছে ঠিক ওই পাশটায়, আর আমি চলে এসেছি এই দিকটায়। এই যে এখানে ব্রজবাসী আছে, মাথায় করে ঘুঁটে নিয়ে যাচ্ছেন। তো উনি যেখানে ঘুঁটে তৈরি করেছিলেন সেই স্থানটি আমরা দেখি, সেটি হলো এই যে স্থান। সাইজ কিন্তু অনেক বড় বড় এবং অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয় এগুলো তৈরি করার জন্য। আর মোরকুণ্ডর পাশেই নির্মাণ করা রয়েছে এই ছোট্ট বেদিটি বা মন্দিরটি। তো এখানে কোনো বিগ্রহ তো আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটি বেদি দেখতে পাচ্ছি, সেটি সংরক্ষণ করা হয়েছে। মন্দির রয়েছে ঠিক ওপাশটায়, আমরা যাব, মন্দিরও দর্শন করব এবং মন্দিরের পিছনের যে গ্রামের পরিবেশ আছে সেটিও কিন্তু আমরা দর্শন করব। আর তাছাড়া এই স্থানের পাশে ব্রজবাসীদের কলোনি রয়েছে, ব্রজবাসীরা এখানে বাস করেন কত শান্তির পরিবেশে, তাই না? দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। এই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোপী বা গোপিকাদের বাসভূমি। আর এই যে মন্দিরের গেট আছে, এই গেটেই কিন্তু ময়ূরের আকৃতির মূর্তি রয়েছে এবং তার পাশে দুটো কুমির। তো জানা এরকম গিয়েছে যে এই জলাশয়েই, এই কুণ্ডেই একটি সময় কুমিরও ছিল। আসলে থাকবে না কেন, ভগবানের সে সময় আর আমাদের এই কলিযুগের সময় দুটো অনেক আলাদা। তার কারণ হলো মানুষের বসতি হয়েছে, ধীরে ধীরে বিভিন্ন রকম পশু পাখি আদি সব লুপ্ত হতে হতে অনেকটাই লুপ্ত হয়ে গিয়েছে। তো এবারে চলুন, কুণ্ডের ওপারটা তো আমরা দর্শন করে নিলাম,
আর এই গাই মাতাকেও দর্শন করে নিলাম। এবার এপারটা একটু দর্শন করি, মানে ঠিক পরিবেশটি কেমন রয়েছে, আর এই মন্দিরটিও আমরা দর্শন করব, তাই না? তো দেখুন কতটা শান্ত একটি নির্জন পরিবেশ এবং পথ, যেখানে যেন ভগবান বলেই দিচ্ছে যে আমার ভূমি, আমার লীলাভূমি, এবং এই বৃক্ষ যেন কথা বলে যে এটিই হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। তো এই ঘুঁটে রাখার ছোট ছোট স্থানগুলো যেন দেখলে মনে হয় ছোট ছোট ভোজন কুটির, যেখানে বৈষ্ণবেরা আছেন। আসলে কি বৈষ্ণবেরা আছেন কি নেই? তবে আপনাকে একটি রহস্য বলি, এই যে কুটিয়াগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, বা এই স্থানটি অসংখ্য জীব রয়েছে এর মধ্যে, এমনকি অণুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না এই বাতাসেও অনেক জীব রয়েছে, তাই না? তাহলে এই ভূমিতে যদি পোকা মাকড়, ছোট ছোট কীট পতঙ্গ আদি, এই যে পাখি যারা আছে, এরা যে এখানে বাস করছে, তাহলে আমরা কি বলবো? এটা বৈষ্ণব কলোনি নয়? অবশ্যই এটা বৈষ্ণব কলোনি। তার কারণ হলো ভাগবতের দৃষ্টান্ত অনুযায়ী যদি আমরা দর্শন করি এই স্থান, তাহলে ভাগবতে তো বলেছেন এই যে কাঠবিড়ালি দৌড়িয়ে বেড়াচ্ছে বা যে পাখিগুলো দেখা যাচ্ছে ব্রজভূমিতে যারাই বাস করে সবাই ভগবানের পার্ষদ। তাহলে এই যে আঙিনা উঠোনের মতো আমরা দেখতে পাচ্ছি, এগুলি সব হইল বৈষ্ণবদের বা ভগবানের পার্ষদদের থাকার স্থান। এভাবেই আমাদের দর্শন করা উচিত। যদি আমরা ভাগবত পড়ে আসি, এটিই উপলব্ধি হবে। আমি তো দেখতে পাচ্ছি এইটিই হলো বৈকুণ্ঠের রাস্তা, এবং তাতে রয়েছে অসংখ্য পার্ষদদের ঘর বাড়ি। তার কারণ হলো ব্রজবাসীদেরকে তৈরি করিয়েছে ভগবান তাদেরকে দিয়ে, যে তোমরা করো। দেখুন তো এই যে বাড়িটি আছে, কুটিয়াটি আছে, তার আঙিনাটা কত শান্ত, তাই না? এমন স্থান আর কোথায় আমরা দর্শন করতে পারবো? এই যে গোবরের ঢিপি রয়েছে, তো এখানে অসংখ্য কীটপতঙ্গ আছে, এর মধ্যে ছোট ছোট পোকা আছে, জানেন তো একটি ধরনের পোকা। তো এরা এই ব্রজভূমিতে আছে, তার মানে হলো এনারা পার্ষদ, তাই না? আর এখানে রয়েছে খুব সুন্দর একটি কুয়া। দেখুন পরিবেশ, দেখুন একবার এই কুটিয়া পার্ষদদের, হ্যাঁ। আর তারই কুটিয়ার মাঝখানে ঠিক উঠোনের আঙিনায় একটি কুয়া, যেখানে জলও রয়েছে। কত সুন্দর লাগছে না চারিদিকটা? এখানে রয়েছে একটি জাম গাছ, প্রাণ যেন জুড়িয়ে আসে। তো এই যে দেখুন কত সুন্দর ব্রজবাসীরা এখান থেকে চলে যাচ্ছে এই পথ দিয়ে, একদম শান্ত বাতাবরণ। আর পিছনের দৃশ্য একটিবার আমি দেখাবো, সেটি মুগ্ধ হয়ে যাবেন। এই যে মন্দিরটি আছে ওখানে একটু আগে যেটি দেখালাম, ঠিক সেই মন্দিরের পিছন দিকে আমরা যাব, গিয়ে তারপরে দর্শন করব। এই যে ওপাশে দেখা যাচ্ছে, এখানের দৃশ্য দেখে আপনার ন্যাশনাল জিওগ্রাফি দেখার প্রয়োজন হবে না, মুগ্ধ হয়ে যাবেন। চলুন তাহলে কৃষ্ণের ভূমির ওই স্থানটি আমরা দর্শন করি। তো ময়ূরকুণ্ডের এটি হলো মন্দির। তো মন্দির তো এখন বন্ধ আছে, যেহেতু 4টের পরে মন্দির খোলা হয়। আচ্ছা, তো এবারে বাবাজি বললেন যে মন্দির দর্শন করিয়ে দেবেন, ভালোই হলো, ওনার কৃপা। তো এরকম আপনারা যখন ভ্রমণে আসবেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যত সব মন্দিরের বাবারা আছেন, আপনাদেরকে যদি এখানের মহিমা বলেন বা একটু যদি প্রসাদ দেন, তো তাদেরকে দান দেবেন অবশ্যই, হ্যাঁ। যদি বলেন আমি, তাহলে সেটি ক্যামেরার সামনে তুলে ধরবো এমনটি নয়, হ্যাঁ। দান সবসময় গোপনে করা উচিত, প্রচার করলে সেটা দানের মাহাত্ম্য কমে যায়। তো চলুন এবারে আমরা একটুখানি এখানের মন্দির দর্শন করি। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এই যে দেখুন আমাদের শ্রী রাধা মাধব ময়ূরকুণ্ডের পিছনে ময়ূরের সিংহাসন রয়েছে, কত সুন্দর, তাই না? এই ময়ূরের সিংহাসন, ভগবান এরকমই ময়ূর রূপ ধারণ করেছিলেন, লীলা করেছিলেন, এবং তার সামনেই রাধা মাধব বিরাজমান, গিরিধারী রয়েছে, গোপাল রয়েছে, হ্যাঁ। দর্শন করে ধন্য আমাদের চোখ। এবং এই হলো মন্দিরের আঙিনা, যেখানে কারুকার্য করা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ থিম দিয়ে। সেটা হলো এমন একটি থিম তৈরি করা যে ময়ূরের পাখনা চারিদিকে, এবং নৃসিংহদেবের মূর্তি রয়েছে এখানে, হ্যাঁ। তারপরে ভগবান বরাহু
রূপের মূর্তি রয়েছে এখানে। একটি শান্ত স্থান। জীবনে আমরা অনেক টাকা পয়সা ধন দৌলত ইনকাম করি, কিন্তু এখানের পরিবেশটি তো দেখুন, চারিদিকটা একটু আগে তো দেখালাম, শান্ত পরিবেশ, আর এখানে বাবাজি ভজন করছে। তো জীবন আসলে এরকমই হওয়া উচিত, ভজনশীল এবং শান্ত পরিবেশে। যদি ঘুমের বড়ি খেয়ে যদি আমাদের ঘুমাতে হয়, তাহলে এরকম জীবন দিয়ে আর কি হলো, তাই না? রাধে রাধে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে রাধা মাধব দর্শন করিয়ে দিলেন। আচ্ছা, রাধে রাধে। বাবাজি এখানে এই শান্ত পরিবেশে এই তুলসীর মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে বসেই গ্রন্থ অধ্যয়ন করেছিলেন এবং রোদে বসেছিলেন। কত শান্ত পরিবেশ বলুন। এরকম জীবন যদি আমাদের না হয়, এসির মধ্যে বসে যদি 24 ঘন্টা আমরা জ্বলতে থাকি নিজেদের ইচ্ছায়, ভগবান তো আর বলেনি যে তোমরা জ্বলো, আমরা আমাদের সুখভোগের জন্যই জ্বলতে থাকি। দেখুন, এই হলো মন্দিরের আঙিনা এখানকার, ময়ূরকুণ্ডের পাশে। আর শিবজি, যেটা আগে আমি সবসময় ভিডিওতে বলেছি, যে যেখানে যেখানে শ্রীমতী রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির থাকে, সেখানে একটি করে ভগবান শিবের মন্দির তো থাকবেই, তাই না? এটি হলো ভগবান শিবের স্থান। বৈষ্ণবা নাম যথা শম্ভু, জয় শিব ভোলেনাথ। আর নন্দী ভৃঙ্গি। আর এখানে হলো একটি হনুমানজির মন্দির, আর এপাশে হলো জগদ্ধাত্রী মাতার মন্দির। তো যাই হোক, এ হলো পিছনের পরিবেশ। আর যেখানে ব্রজবাসী রয়েছে, দেখুন পরিবেশটি তো দেখুন। ব্রজবাসী এখানে ঝাড় দিচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, মন্দিরের আঙিনা আদি তাদের যে কাজকর্ম সেগুলো করছেন, দেখতে বেশ ভালো লাগছে। আর এবারে আমরা একটু পিছনের দৃশ্য দেখে নিই, এবং পিছনের দৃশ্য দিয়ে এখান থেকে আমরা যাব মাঠের দিকে, এবং এই মাঠের দিকে গিয়ে যে দৃশ্য দেখাবো, সে দৃশ্য দেখে কিন্তু আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন এই রাস্তাটা দিয়ে আমরা সেই দৃশ্যগুলো দর্শন করি। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে কিন্তু দোয়ারপাল কিন্তু আছে, দেখতেই পাচ্ছেন দোয়ারপাল বসে আছে এই একজন। তো মোটামুটি অ্যাটাক করার চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, দেখুন পিছন দিক দিয়ে কোথা দিয়ে এসে গেল আমি দেখতেও পেলাম না, ওই জন্য সবসময় সাবধানে থাকতে হয়। দেখুন এই যে পরিবেশ দেখে সত্যি মন কি জুড়িয়ে যায় না। ওখানে একটি মন্দির রয়েছে, মন্দিরটিতে যাওয়া প্রয়োজন, কিন্তু রাস্তাটা ওপাশ থেকে সম্ভবত যাব, ওখানেও যাব। আর দেখুন ভজনের স্থলী কাকে বলে, ব্রজধাম, চারিদিকে ভগবানের লীলাস্থলী, আর তার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। দেখুন ওই যে দেখতে পাচ্ছেন, ওই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি। এখানে ময়ূর সেজেছিলেন, নৃত্য করেছিলেন, তাই না? এরকম পরিবেশ কোথায় আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও নেই। চলুন এবারে আরেকটি মজার জিনিস দেখাই, সেটি হলো ন্যাশনাল জিওগ্রাফি। আপনারা কোথায় দেখবেন? ভগবান শ্রীকৃষ্ণের গ্রামেই দেখতে পাবেন ন্যাশনাল জিওগ্রাফি। দেখুন, একেই বলে ব্রজধাম। হ্যাঁ, এ কি তৈরি করে রেখেছে কেউ এই দৃশ্য? না, এই দৃশ্য একমাত্র বৃন্দাবনেই সম্ভব। দেখুন তো, আমি বেশি একটা কাছে যেতে চাই না, তার কারণ হলো সবাই পালিয়ে যাবে এখান থেকে। কেন? তারা শতগুণী স্থানে এবং শতগুণী পরিবেশে থাকতে পছন্দ করেন। মানুষের কলরব, হই হই, হু হু, হা হা এসব একদমই পছন্দ করেন না এই পার্ষদেরা। তো এখানে ব্রজবাসীদের সাথে কথা হলো এই যে এখানে যে ঘুঁটেগুলো তৈরি হয়, 2 পিস ঘুঁটেতে মোটামুটি এক বেলা, ওয়ান টাইম আপনার ভাত, চাল, সবজি, রুটি সব হয়ে যায়। তো বিশাল ব্যাপার। তো এনাদের সাথে কথা এই হলো যে এনারা আমাদের গঙ্গাসাগর মেলা যে আছে, কপিল মুনির আশ্রম, ওখানে খুব যান, আর কুম্ভ মেলার সময়ও গিয়েছেন, এবং বছরে
একবার যাওয়ার চেষ্টা করেন। তো সেই আর কি, দূর দূরান্ত থেকে সবাই কিন্তু আমাদের কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর মেলা দর্শন করতে যান। তো আমাদের যাওয়া উচিত, কিন্তু লজ্জার বিষয় এই, আমি এখন অবধি কপিল মুনির আশ্রম সেই গঙ্গাসাগরটায় যাওয়া হয়নি। এটাই হয় না যে ঘরের সামনের যে স্পটগুলো আছে সেগুলোই আমরা বেশি মিস করি, সেটাই হলো ব্যাপার। তো বলুন, এরকম দৃশ্য দেখার পরে এই স্থান ছেড়ে যেতে কার মন চাইবে? যদিও বা এসেছি প্রায় 22 কিলোমিটার দূরে রাধাকুণ্ড থেকে, তো 22 কিলোমিটার কোনো ব্যাপার না যদি একটি বাহন থাকে, আর বিশেষ করে গাড়ি বুক করে যদি ভ্রমণ করতে আসা হয় এসব স্থানে, তবে এতটা সময় ধরে দর্শন করা সম্ভব নয়। তো এরপরে এখান থেকে যাওয়ার চিন্তাভাবনা আছে কৃষ্ণকুণ্ড দর্শন করে ফিরব রাধাকুণ্ডে। তো এই হলো পরিকল্পনা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই রইল প্রত্যাশা। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। রাধে রাধে।